হ্যালো ডিয়ার স্টুডেন্টস, টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি অঙ্কের একটা প্র্যাকটিস সেশন নিয়ে। তোমাদের আগে বলেছিলাম এবার থেকে তোমাদের ঠিক প্রত্যেকটা দিন আমি চেষ্টা করব অঙ্কের প্র্যাকটিস সেশন নিয়ে আসার। যে ধরনের প্রশ্নগুলো তোমাদের সাম্প্রতিক বিভিন্ন পরীক্ষাতে এসেছে ঠিক সেই ধরনের কিছু প্রশ্ন নিয়েই তোমাদের ক্লাসটা থাকবে। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগবে, তাই দেরি না করে চলো প্রশ্নগুলো সলভ করা যাক। আজকের প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, 10 জন লোক একটি কাজ 61 দিনে করে। প্রতি 10 দিন অন্তর যদি 5 জন করে কাজে যুক্ত হয় তাহলে সেই কাজটি শেষ করতে কত দিন সময় লাগবে? তোমাদের 4টে অপশান দিয়ে দিয়েছে। চলো এটা সলভ করে দেখি, আর যারা পারবে তারা করার চেষ্টা করো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এই প্রশ্নটা কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারের সালের প্রশ্ন। তাহলে সবার ফার্স্টে টাইম অ্যান্ড ওয়ার্কের এই অঙ্কটা, এই টাইপের অঙ্ক যদি তোমাদের ডেটা চেঞ্জ করে দিল তাহলে তোমাদের পরীক্ষায় দিয়েছে, আমরা কি করে করব? তাহলে 10 জন লোক আছে, তারা 61 দিনে যদি কাজটা কমপ্লিট করতে পারে, টোটাল কাজের ইউনিট হচ্ছে 610 ইউনিট। আচ্ছা, আমরা এইটুকুনি তো বলতে পারি, তাই তো? এইখানটায় আমরা কি বলতে পারবো? বলেছে প্রতি 10 জন। আচ্ছা, তাহলে 10 জন হচ্ছে, তাহলে প্রথম 10 জন 10 দিনে কত ইউনিট কাজ করতে পারে? আমরা বলবো প্রথম 10 জন 10 দিনে হচ্ছে 100 ইউনিট হচ্ছে কাজ করতে পারে। এইটুকুনি ক্লিয়ার সবাই, তাই তো? তার পরবর্তীতে আরো 5 জন অ্যাড হয়েছে, তাহলে সেক্ষেত্রে 15 জন হবে। 15 জন ব্যক্তি 10 দিনে কত ইউনিট কাজ করে? 15 জন ব্যক্তি 10 দিনে করবে হচ্ছে 150 ইউনিট কাজ। তারপরে আরো 10 জন যুক্ত হয়েছে, তাহলে 20 জন হয়ে গেল। আচ্ছা, 20 জন ব্যক্তি 10 দিনে কত ইউনিট কাজ করবে? আমরা বলবো হচ্ছে স্যার 200 ইউনিট কাজ। তাহলে এখানে 100 আর 150, 250 আর 400, 450 ইউনিট হয়ে গেছে। তাহলে আমাদের রিমেনিং আর কত পড়ে আছে? আমাদের রিমেনিং পড়ে আছে 160 ইউনিট কাজ। আচ্ছা, এই কাজটা তাহলে ফোর্থ স্লটে কি করবে? তাহলে সেখানে কতজন হবে? 25 জন হবে। আচ্ছা, 25 জন যদি 25 জন লোক 10 দিনে কত ইউনিট কাজ করবে? 25 জন লোক 10 দিনে করবে 250 ইউনিট, কিন্তু আমাদের কাজ বাকি কত ইউনিট আছে? কাজ আছে 160 ইউনিট বাকি। তাহলে আমাদের তো সম্পূর্ণ দিন কাজের দরকার নেই। কতদিন কাজের দরকার? দেখো, আমরা এইটুকুনি বলতে পারি 25 জন লোক আছে, তাহলে 25 জন লোক প্রথমত 6 দিন যদি কাজ করে আমাদের হয়ে যাবে টোটাল 150 ইউনিট। আর রিমেনিং কত পড়ে আছে? আর রিমেনিং পড়ে আছে 10 ইউনিট হচ্ছে, আর রিমেনিং পড়ে আছে। তাহলে 25 জন লোককে দিয়ে যদি এটাকে আমি ভাগ করি, এটা আমরা পেয়ে যাব 2/5। এত গেল। তাহলে এখানে 10, এখানে 10, এখানে 10, তাহলে কত আসছে? 3 10 30, এইখানটায় 6 36, তাহলে 36 পূর্ণ 2/5 এই দিন। এইটা হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, অপশন সি হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নেওয়া যাক। পরবর্তী প্রশ্ন বলেছে, একটি মূলধন 15 বছরে যখন 27 গুণ হয় তাহলে 25 বছরে তা কত গুণ হবে? চক্রবৃদ্ধি সুদের এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে বহুবার এসছে। এই কোশ্চেনের যদি কনসেপ্ট তোমাদের ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তোমরা পরীক্ষা হলে কেউ নামাতে পারবে না। এই ধরনের কোশ্চেনগুলোর কনসেপ্ট সবার আগে তোমাদের ক্লিয়ার করতে হবে। যারা পারবে কমেন্টে উত্তর দাও, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, সবার ফার্স্টে তোমরা কি করবে? আমি এখানে টাইমটাকে লিখলাম 15 বছর, আর কত গুণ সেটাকে লিখে দিলাম। ক্লিয়ার? এবার এটা চক্রবৃদ্ধি সুদে, দেখো আমাদের সবার ফার্স্টে এইখানে মাথায় রাখবে, এইখানে যে নাম্বারটা তোমাকে দিয়ে দেবে, যে ডিজিটটা তোমার এখানে থাকবে সেটা কারোর স্কোয়ার অথবা কিউব। এইখানে যে নাম্বারটা থাকবে সেইটি কারোর স্কোয়ার অথবা কিউব। এইটুকুনি ক্লিয়ার? তাহলে 27 নাম্বারটি বলতো কার স্কোয়ার বা কিউব? এই জায়গাটা কিন্তু তোমাকে জানতে হবে। স্কোয়ার কিউব তার জন্য সবাইকে মাস্ট জানা। তাহলে 27 নাম্বারটি হচ্ছে 3 কিউব। এবার 3 কিউব যখন হবে তাহলে 15 বছরে কি করে আমরা বের করেছি? তখন আমরা বের করেছি 5 হচ্ছে আমাদের বেস, এই 3টাকে আগে গুণ করে দিতে হয়। ক্লিয়ার? দিয়ে 15 এসছে। 3 যে সংখ্যাটা থাকলো, মানে 3 যে কিউবটা হলো, তার পাওয়ারটার সাথে আগের সংখ্যাটাকে গুণ করে আমাকে এই বছরটাকে পাবো। তাহলে নিশ্চয়ই এখানে আমি বেস পেয়ে গেছি কত? 5।
5-এর সাথে 3কে গুণ করলেই আমার আসবে হচ্ছে 15। এইটুকুনি ক্লিয়ার। তাহলে সেম যদি আমি এখানটায় যাই, দেখো 25, তাহলে 25 বছর বলেছে, কারণ 15কে তো ভাঙলে, 25কে ভাঙলে আমরা কি পাচ্ছি, 25কে ভাঙলে আমরা 5-এর সাথে 5 পাচ্ছি। আমরা একটু আগে কি দেখলাম, 15কে ভেঙেছি, 15কে ভাঙলে 5 আর 3 পাওয়া যায়, 25কে ভাঙলে এইটা, তাহলে 5-এর সাথে যেটা গুণ সেটা 3-এর পাওয়ারে চলে গেছিল, তাহলে একটা 5 পেলাম, আর একটা 5 নিশ্চয়ই 3-এর পাওয়ারে চলে যাবে, তাহলে 3^5 করলে কত আসবে, 243। অপশন বি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। কনসেপ্ট বোঝা গেল? যে বছরটাকে দেবে সেটাকে ভাঙলে, ভাঙার দেখো যে যে পাবে ভাঙাটা, দুখানা ডিজিটের মধ্যে একটা ডিজিট তোমার অবশ্যই যে গুণটা কত গুণ তার কিউব বা স্কোয়ারে তোমার একটা নাম্বার তুমি পেয়ে যাচ্ছ, হিন্স পেয়ে যাবে। ঠিক আছে, তোমাদের ডেটা চেঞ্জ করে দেবে কিন্তু লজিক কিন্তু একই থাকবে। 3 নম্বর প্রশ্ন বলছে, একটি মোটর গাড়ি 20 ঘন্টায় পুরো পথ অতিক্রম করে। অর্ধেক পথ 90 কিলোমিটার পার আওয়ার বেগে এবং বাকি পথ 60 কিলোমিটার পার আওয়ার বেগে গেলে যদি যায় তাহলে যাত্রাপথের মোট দূরত্বটা কত? আচ্ছা, 4টে অপশান দিয়ে দিয়েছে, এটাও প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন। তো এই প্রশ্নটাকে আমরা দুভাবে সলভ করতে পারি, একটা এক্স ধরে আর একটা এক্স না ধরে। আমি তোমাদেরকে দুটো প্রসেসটাই দেখিয়ে দিচ্ছি, তোমাদের যেটা ইচ্ছা হবে তোমরা সেটাই পরীক্ষার হলে গিয়ে এই টাইপের প্রশ্নে অ্যাপ্লাই করবে। সবার আগে দেখো, আমি ধরলাম এটা আমার টোটাল পথ, তাহলে টোটাল পথের আমি অর্ধেক ধরে নিলাম, সে হচ্ছে গেছে 90 কিলোমিটার পার আওয়ার বেগে, বাকি পথটা সে গেছে কত, 60 কিলোমিটার পার আওয়ার বেগে। এটুকুনি ক্লিয়ার। আর বলছে এর জন্য তার সময় লেগেছে 20 ঘন্টা। আচ্ছা, টাইম সমান সমান কি, টাইম সমান সমান কি, টাইম হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড, এটা ইকুয়াল টু টাইম আমরা জানি। কিন্তু এখানে আমাদের টোটাল ডিস্টেন্সটা তো বলা নেই, তাহলে আমি যদি টোটাল ডিস্টেন্স একটাই এক্স ধরি, তাহলে একটাই লাগলো তার স্পিড টাইম স্পিডটা, আর একটাই লাগলো এইটা 60, এটা ইকুয়াল টু যদি 20কে দিই, নিশ্চয়ই আশা করি তোমাদের কারোর কোনো অসুবিধা হবে না। কারণ কি, দেখো প্রত্যেকটাই কিলোমিটার পার আওয়ার আছে আর এখানটাতেও আওয়ার আছে, একই ইউনিট, তাই অসুবিধা নেই। তোমরা এটাকে সলভ করো, দেখো সলভ করে তোমাদের কি আসবে, এটার এলসিএম কত হচ্ছে, আমরা এটার এলসিএম পেয়ে যাবো 180, তাহলে ওপরেরটাই পাবো 2x, তারপরেরটাই 3x ইকুয়াল টু 20, তাই তো? তারপর কি আসছে, দেখো এখানে 5x সমান সমান আমাদের চলে এসছে 3600, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো x সমান সমান 720 কিলোমিটার। ঠিক আছে, এবার পরীক্ষার হলে কোন জায়গাটায় তোমরা ভুল করবে ভালো করে দেখে নাও। আমার এখানে চলে এসছে 720 কিলোমিটার, আমার অপশন সিতে 720 কিলোমিটার আছে। তোমরা যেই 720 কিলোমিটার অপশন সিতে গিয়ে অ্যান্সার করে দেবে, তোমাদের এখানে অঙ্কটা কেটে যাবে, এখানেই অঙ্কটা কেটে যাবে। কেন? কারণ আমরা এইটুকুনি পথ গেছি 90 কিলোমিটার পার আওয়ারে, আবার এইটুকুনি পথ গেছি 90 কিলোমিটার পার আওয়ারে, কারণ আমি টোটালটা তো জানি না। তাহলে যাত্রাপথের গড় দূরত্ব, তাহলে মোট কত হবে, এটা নিশ্চয়ই ডবল হয়ে যাবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 720 720 1400। অপশান এ হবে কিন্তু তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। কেউ কিন্তু ভুল করে 720 বলে দিও না, 720টা ভুল হয়ে যাবে। এবার যদি আমরা এক্স না ধরি তাহলে কি করতাম, আমরা তো আগে কি শিখেছি, যাত্রাপথের গড় দূরত্ব বের করতে কি হয়, টাইমের গ্যাপ, তাই তো? টাইমের গ্যাপ আমাকে কি বের করতে হবে, গড় বেগ বের করতে হবে। তাহলে বেগটা বের করতে গেলে কি করব বলো, গড় বেগটা এই দুটো যোগ হয়ে যাবে, এটা 0 0 কাটলাম, এবার 72 কিলোমিটার পার আওয়ার, 72 এটা কি গড় গতিবেগ, গড় গতিবেগ পেয়েছি 20 কিলোমিটার পার আওয়ারে, তাহলে 20 ঘন্টায় কত যাচ্ছে, 20 ডবল এখানে 144, আর একটা শূন্য বসিয়ে দিলাম,
1440, দেখো এইদিকেও এসছে আমার 1440 পেয়েছি, এইদিকেও 1440 পেয়েছি, আমার উত্তর মিলে গেল। ক্লিয়ার? অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। 4 নাম্বার প্রশ্ন বলছে এক ব্যক্তি তার মাসিক আয়ের একটি অংশ ব্যয় করে, বাকিটা সঞ্চয় করে। সঞ্চয়ের সাথে ব্যয়ের অনুপাত 61:6। যদি তার মাসিক আয় 8,710 টাকা হয় তাহলে তার সঞ্চয় কত টাকা? 4টে অপশন আমাদের বলে দিয়েছে। এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় দেয়। তাহলে চলো চটপট এটা আমরা একটু সলভ করে দেখি। তাহলে সবার প্রথমে আমরা ইনকাম, এক্সপেন্স আর সেভিংস তিনটে লিখে নিলাম। আমাদের বলেছে সঞ্চয়ের সাথে ব্যয়ের অনুপাত। আচ্ছা, সঞ্চয়, সেভিংস আর ব্যয় অনুপাত কত বলেছে? 61:6, তাই তো? তাহলে সেভিংস এর কত? 6। তাহলে দেখো আমার ইনকাম, যেটা ইনকাম থেকে যেটা খরচ করেছি তারপর যেটা পড়ে থাকে সেটাই সেভিংস। তাহলে আমি এখানটায় বলতে পারবো ইনকাম হচ্ছে আমার 67 টাকা। যদি তার মাসিক আয় এটা বলে দেয় তাহলে 67-র ভ্যালুটা আমাকে কোশ্চেনে বলেছে 8,710। দেখো তো 67 দিয়ে এটাকে কাটাকাটি করলে কত আসছে? পাচ্ছি আমরা 130 পাবো। বলেছে তাহলে তার মাসিক সঞ্চয় কত টাকা, তাই তো? আচ্ছা, কোশ্চেনটা এখানে ব্যয় হবে, তাহলে তার ব্যয়ের অনুপাতটা কত? আচ্ছা, ব্যয় কত? আমাদের এক্সপেন্স কত করেছি? খরচ 6 করেছি। তাহলে 6-এর সাথে আমি 130কে গুণ করে দেবো, 780। অপশন বি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। 5 নাম্বার প্রশ্ন বলেছে রবি ও সুমিতের বর্তমান বয়সের অনুপাত 6:7। 12 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 9:11। তাহলে রবির বর্তমান বয়স কত? বয়স সংক্রান্ত রেশিও প্রপোর্শনের কিন্তু চ্যাপ্টার থেকে এই ধরনের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আগেও দিয়েছে, এবং আগামী যে পুলিশের পরীক্ষা তোমাদের হতে চলেছে সেই পরীক্ষাতেও কিন্তু এই টাইপের প্রশ্ন আসতে পারে। তাহলে এই প্রশ্ন আমরা কি করে সলভ করব চলো একটু দেখে নিই। তাহলে রবি আর সুমিত, আমি আর দিয়ে ডিনোট করছি রবিকে, আর সুমিতকে এস দিয়ে। তাহলে প্রথমে বলেছে তাদের বয়সের অনুপাত কি বলেছে? বর্তমানটা 6:7। 12 বছর আগে কত ছিল? 9:11। এবার একটা জিনিস তোমরা ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার রাখো, তুমি আর তোমার ভাই এদের দুজনার বয়সের গ্যাপ আজকে যা আছে আজ থেকে 10 বছর পরে ঠিক একই হবে, আবার আজ থেকে 20 বছর পরেও ঠিক একই হবে। তাহলে এদের গ্যাপটা দেখো তো কত আছে। দেখো এদের গ্যাপ এখানটায় পাচ্ছি 1 আর এইখানটায় পাচ্ছি 2। এটা কখনো সম্ভব? 12 আর এই জায়গাটা, এই যে গ্যাপটা এটা কত বছরের? 12 বছর। তাহলে 12 বছরে কখনো এদের গ্যাপে একবার 1 বছর গ্যাপ, একবার 2 বছর গ্যাপ, এটা কখনো কি সম্ভব? একদমই নয়। তাহলে কি করতে হবে? আমাদের এই পার্টটাকে আমরা 2 দিয়ে গুণ করব, আর এই পার্টটাকে আগে 1 দিয়ে গুণ করলে দুজনার মধ্যে যে ডিফারেন্স বয়সের সেটাকে আমরা সমান করে নেব। তাহলে এইটাকে যদি 2 দিয়ে গুণ করি আমার আসবে একটা 12:14, আর একটাই পাচ্ছি 9:11। এবার দেখো এখানে আছে 14 আর এখানে 11, এটা তো বর্তমান, আর এটা হচ্ছে 12 বছর কি ছিল? এটা ছিল 12 বছর আগে, আর এটা বর্তমান। এই গ্যাপটা কত? 3-এর গ্যাপ। তাহলে 3 সমান সমান আমরা বলতে পারবো 3 সমান সমান 12, 1 সমান সমান কত? 4, আর এইখানটায় কত ছিল? 6 ছিল। তাহলে 6 সমান সমান কত হবে? সরি বলতে মিস্টেক, এখানটা ছিল 12, তো 6 কেন হবে? এটা তো 12 ছিল, 12 করেই তো করেছি। আমার তো রবির চেয়েছে, তাহলে রবির কত? 12 আছে। তাহলে 12 সমান সমান হয়ে যাবে 48। 48 হয়ে যাবে আমাদের অ্যান্সার, অপশন ডি। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এই টাইপের অঙ্কে সবার ফার্স্টে এই তাদের মধ্যের গ্যাপটা যত বছরই হোক, গ্যাপ কিন্তু সবসময় সমান থাকবে, এটাকে মাথায় রেখে দিও। নাম্বার প্রশ্ন বলছে তাজা ফলে 58% জল এবং শুকনো ফলে 30% জল থাকে শুকনো ফলে। তাহলে 200 কেজি তাজা ফল থেকে কতটা শুকনো ফল পাওয়া যাবে? সেই ফ্রেশ ফুড ড্রাই ফুডের অঙ্ক মনে পড়ছে তোমাদের? যারা পেট ব্যাচে ক্লাস করো তাদের কিন্তু এই
টপিকগুলো পুরো ধরে ধরে করানো হয়েছে। 4টে অপশান তোমরা দেখতে পাচ্ছ দিয়েছে। এই টাইপের প্রশ্ন তোমাদের এসএসসি বিভিন্ন পরীক্ষায় কিন্তু আগে এসছে। যারা জিডি দিয়েছো বা এই সিএইচএসএল এমটিএস যারা দিয়েছো তারা কিন্তু এই ট্রেন্ডের কোশ্চেন তোমরা আগে করেছো। তাহলে ডাব্লিউবিতেও কিন্তু এই প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে। এই প্রশ্ন যদি পরীক্ষায় দেয় তাহলে আমরা কি করব সবার আগে দেখে নাও। দেখো, তাজা ফলকে এক্স ধরলাম, তাজা ফলে যদি 58% জল থাকে তাহলে আমরা বলতে পারবো যে 42% তার মধ্যে পালস অর্থাৎ শ্বাস আছে। এটুকুনি তো বলতে পারি। সমান সমান আমরা বলতে পারি শুকনো ফল তার মধ্যে যদি 30% জল থাকে তাহলে তার 70% হচ্ছে শ্বাস আছে অর্থাৎ পালস আছে, তাই তো বলতে পারি তো। এবার কি আছে, তাজা ফল সেটা শুকিয়ে গেছে, তাহলে এখান থেকে যদি কাটাকাটি করি কত আসছে আমাদের, 14 দিয়ে কাটলে এটাই 3 আসবে, 14 দিয়ে কাটলে এটাকে 5 আসবে। তাহলে এক্স বাই ওয়াই এটা করলে আমার আসবে 5/3 আসছে, তাই তো। এই 5-এর যে ভ্যালু দেখো, 5 সমান সমান আমার কত বলে দিয়েছে, 5 সমান সমান আমার বলে দিয়েছে 200 কেজি। 5 সমান সমান 200 মানে কত, তার 40 গুণ করতে হচ্ছে। আমরা এখানে 3 সমান সমান কত করব, 3-এর সাথে টুক করে 40কে গুণ করে দেবো, 120 কেজি। অপশান বি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। বুঝতে পারলে? যারা বুঝতে পারোনি আমি আবার রিপিট করে দিচ্ছি। এক্স ধরলাম তাজা ফল, তাহলে 58% জল মানে 42% শ্বাস। শুকনো ফলে যদি 30% জল থাকে তাহলে 70% শ্বাস আছে, তাহলে আমি এক্স বাই ওয়াই করলাম জাস্ট। তাহলে বলছে 200 কেজি তাজা ফল থেকে, তাহলে 200 কেজি তাজা ফল থেকে কতটা শুকনো ফল পাওয়া যাবে। তাহলে 5, এই 5টা তো আমার কি ছিল, তাজা ফল, তাহলে 5-এর ভ্যালুই তো তোমার হচ্ছে 200 বলেছে। তাহলে যখন ফলটা শুকিয়ে গেছে তাহলে শুকনো ফল থেকে কত পাবো, 120 কেজি হচ্ছে ফল পাওয়া যাবে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, সিম্পলিফিকেশন থেকে একটা অঙ্ক তোমাদের দিয়েছে। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আগেও পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল বলো বা এসআইতে কিন্তু এসছে। তাই এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় আসলে আমরা কিভাবে করব চলো একটু দেখা যাক। দেখো, সবার ফার্স্টে এর দুটো কনসেপ্ট আছে। কি কনসেপ্ট? এখানে দু ধরনের কোশ্চেন তোমাদের দেয়। একবার হচ্ছে এখানে 6+ যে দেখছো ইনফিনিটিভ অব্দি রুটের ভেতরে এরকম একটা প্যাটার্নের দেয়, আর একটা দেয় হচ্ছে মাইনাস দিয়ে। ঠিক আছে, এবার যখন এখানে প্লাস দিয়ে থাকবে, এবার তোমাকে মাথায় রাখতে হবে এই 6 সংখ্যাটাকে আমরা কিভাবে ভাঙতে পারি। এই 6 সংখ্যাটাকে আমরা ভাঙতে পারি একবার 3 দিয়ে আর একবার হচ্ছে 2 দিয়ে, তাই তো। এবার আর কি আছে, যখন এর মিডিলে এই প্লাস থাকবে তখন সবসময় এই বড় সংখ্যাটা হয়ে যাবে তোমাদের উত্তর। আর যদি এইখানটায় প্লাসের জায়গায় মাইনাস থাকতো তাহলে অ্যান্সার আসতো 2। তাহলে তোমাদের এই প্রশ্নটা সঠিক উত্তরটা হবে 3, অপশন ডি। বুঝতে পারলে? এবার ধরো সিমিলারলি এখানে তোমার একটা অঙ্ক দিয়েছে এরকম রুটের ভেতরে 12 মাইনাস সামথিং সামথিং 12 এরকম করে সেম অঙ্ক দিয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতাম, এখানে যেহেতু মাইনাস আছে আমি 12কে ভাঙতাম কিভাবে, একটা 4 আর 3, 3 4ই 12 হয়, তাই তো। তখন আমার এই ছোটটা হয়ে যাবে উত্তর। বুঝতে পারলে তোমরা? পরীক্ষায় কিন্তু এই টাইপের প্রশ্ন অবশ্যই আসে, তাই এই টাইপের এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করে নেবে। চলো 9 নম্বর প্রশ্নটা দেখে নিই। পরবর্তী প্রশ্ন বলেছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি ও প্রস্থ 10% হ্রাস পেলে ক্ষেত্রফলের শতকরা কি পরিবর্তন হবে। এই টাইপের প্রশ্নও কিন্তু তোমাদের পরীক্ষায় এসছে ডাব্লিউপি বা কেপিতে। তাহলে চলো 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ, 10% বৃদ্ধি, 8% হ্রাস, 8% বৃদ্ধি, 12% হ্রাস। তাহলে চটপট অঙ্কটা সলভ করে দেখা যাক যে এটা সঠিক উত্তরটা কি আসছে। আমরা যখন ক্লাসে তোমাদেরকে আগেও দেখেছি শতকরার অঙ্ক কি করে আমরা করি। তাহলে 20% বৃদ্ধি, এই 20%-এর ভ্যালুটা কত, 20%-এর ভ্যালু 1/5, তাহলে 5 থেকে হয়ে গেল 6। 10% হ্রাস, তাহলে 10%-এর ভ্যালু কত, 1-এর 10, তাহলে 10 থেকে হয়ে গেল 9। তাহলে এটা কত পাচ্ছি, এটা পাচ্ছি 50 আমরা। আর এই দিকেটা কত পাচ্ছি, 54 পাচ্ছি। 50 ছিল 54 হয়েছে, কত বেড়েছে, 4। কার ওপরে বেড়েছে, 50-এর ওপর বেড়েছে, ইন্টু 100 করে দাও। তাহলে 8% বৃদ্ধি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর অপশন সি। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আজকের সেটের পরবর্তী অর্থাৎ শেষ প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ,
একই দৈর্ঘ্যের তার দিয়ে সমবাহু ত্রিভুজ ও বর্গক্ষেত্র তৈরি করা হয়, তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? খুব ভালো একটা প্রশ্ন। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের রাজ্য পুলিশ কনস্টেবল বা কলকাতা পুলিশের যে পরীক্ষা আপকামিং হতে চলেছে সেখানে কিন্তু দিতে পারে। তাহলে এই ধরনের প্রশ্ন আমরা কি করে সলভ করব, চলো আমরা একটু দেখে নিই। দেখো, আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের হচ্ছে ফর্মুলাটা কি আছে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা পাবো। আর যদি আমাদের বর্গক্ষেত্র বলতো, তাহলে বর্গক্ষেত্রে আমরা কি পাবো? বর্গক্ষেত্রে হচ্ছে শুধু বাহু স্কোয়ার পেয়ে যাব, তাই তো ফর্মুলাটা। তাহলে আমরা বোথ সাইডেই যখন কেটে দেবো, এটা নিশ্চয়ই এখানে 1 পড়ে আছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি √3/4:1। এই 4টা যখন ওইদিকে চলে যাবে, আমরা বলতে পারবো 4:√3 অথবা √3:4, যাই বলুক না কেন, আমাকে যেটা চেয়েছে অপশানে সেটাই হবে। তাহলে এখানে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ডি, 4√3। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আজকের সেটটা মোটামুটি খুব সোজাই ছিল। এর পরবর্তীতে তোমাদের অধ্যায় ভিত্তিক ক্লাস আমি আনার চেষ্টা করব। আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও নতুন নতুন ক্লাস আপডেট পাওয়ার জন্য, এবং পরীক্ষা সংক্রান্ত যদি কোনো আমরা খবর পাই নিশ্চয়ই তোমাদেরকে জানাবো। এছাড়াও আমাদের ক্লাসের ডেসক্রিপশনে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সম্পূর্ণ ফ্রিতে। তোমরা সেখানে হচ্ছে মক টেস্টে মক প্রশ্ন নিয়ে তোমাদের জিকে আলোচনা হয়, তোমরা সেই গ্রুপে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও। সকলে পড়াশোনা করতে থাকো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাইকে টাটা, টেক কেয়ার।